আমি দেশে ফিরব, এই বছরই ফিরব। আওয়ামী লীগ ইজ এ ফোর্স। আওয়ামী লীগ ইজ নট এনি আদার অর্ডিনারি পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগ আজকের বাজারেও যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় 167টা সিট পাবে যদি ঠিকমতো ক্যান্ডিডেট দেয়। এই যে তারেককে নিয়ে এত লাফালাফি হলো, মোদিজি তাকে ইনভাইট করলেন, জয়শঙ্কর সেখানে ছুটে গেল তার মার মৃত্যুর পরে, এবং ভারত সব থেকে আগে তাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতে ইনভাইট করলো, উনি ভারতে এসছেন। তারেক রহমান তিনি বললেন যে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন হবে এবং সেই সঙ্গে পদ্মা ব্যারেজ, পানির সমস্যা মিটে যাবে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। এটাতেই যদি মিটে যায়, তারপরে আবার যদি ওরা চেল্লাচেল্লি করে ভারত আমাদের পানি দেয় না, দুটো জিনিস তো একসাথে হতে পারে। আসলে তারেক সাহেব তো সরকার চালাচ্ছে না, সরকার চালাচ্ছে খলিলুর রহমান। উনি আমেরিকান ডিপ স্টেটের লোক। বাংলাদেশে গত 2 বছর ধরে যেটা হচ্ছে যে তোমাকে আমি টার্গেট করলাম, তো আজকে তোমার নামে আমি দুমদাম ফেসবুক ইনস্টাগ্রামে লেখালেখি করলাম, তারপরেই হঠাৎ দেখবে একদিন একটা মব এসে তোমার বাড়ি ভাঙচুর করে তোমাকে মারধর করে। এটা তো একটা প্রতিহিংসার রাষ্ট্রতে পরিণত হয়েছে বাংলাদেশ। ইউনুস এটাকে প্রতিহিংসা বা ভেন্ডেটা রিপাবলিকে পরিণত করেছে। এদিক থেকে বিএসএফ হোল্ডিং সেন্টার থেকে ফেরত পাঠাচ্ছে, বর্ডার গার্ড অফ বাংলাদেশ বলছে আমরা নেব না। অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করবেন না। যদি আপনারা যদি নিতে চান নিয়ে যান, ঠিক আছে। কেননা এই যা বললো পুরো বাংলাদেশ। আধার কার্ড 2 নম্বরই, হ্যাঁ, কি করে নাফিসা বেগম শেফালি সরকার হয়ে যায় সেগুলিও আমরা জানি। বাংলাদেশে ওই চাষবাস হয়ে গেল, তারপরে কাম নাই মিয়া, কী করো চলো মিয়া ইন্ডিয়াতে যাই, 2-3 মাস একটু কাম করে টাকা পয়সা, আর ইন্ডিয়াতে জিনিসপত্র অনেক সস্তা। যারা চিৎকার করতো দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তাদের যে দল এনসিপি, সেই দলে এত সদস্য আছে, জামাত হইচই করে না। জামাত দেখবে ইন্ডিয়া নিয়েও অত হইচই কিছু করেনি, এদের দিয়ে বলা। যেটা জামাত চায়, এই নাহিদ সার্জিস এরা হই হই করে বলে। আর এই যে সার্জিস, তোর বাপকে চিকিৎসা করাতে কোথায় এসেছিল? ইউনুস সাহেব আসার পর থেকে যেভাবে পাকিস্তানিদের আনাগোনা ব্যাপক বেড়েছে, এবং পাকিস্তানি মানে কি, পাকিস্তান মিলিটারি আইএসআই এর লোক, টেরোরিস্টের লোক। আমি স্পেসিফিক নাম বলছি, হাফিজ সাহেব, লস্করে তৈয়বার চিফ। প্রায় প্রতিদিনই আমরা আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে আপডেট দিয়ে যাচ্ছি লাগাতার। সাম্প্রতিকতম পরিস্থিতি এবং এই বর্তমান সময়ে বাংলাদেশের অবস্থা কী তা নিয়ে আপডেট আপনাদেরকে বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে আমরা দিয়ে চলেছি। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, তিনি দীর্ঘ সময় বাংলাদেশে সাংবাদিকতা করেছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রতিনিধিত্ব করেছেন এবং বাংলাদেশ নিয়ে তার অভিজ্ঞতার ঝুলিটা কিন্তু অনেক বড় লম্বা। এই মুহূর্তে বাংলাদেশের বেশ কিছু প্রেক্ষাপট এবং বেশ কিছু বিষয় নিয়ে আমরা জানব বিশিষ্ট সাংবাদিক এবং আমাদের সিনিয়র সাংবাদিক সুবীর ভৌমিক মহাশয়ের কাছ থেকে। সুবীরবাবু, আপনাকে স্বাগত জানাই। প্রথমেই বলবো, শেখ হাসিনা কিছুদিন আগেই ভারতীয় সংবাদ মাধ্যমকে ইন্টারভিউতে বলেছেন যে তিনি প্রত্যাবর্তন করবেন এবং এই বছরই দেশে ফিরছেন। এর আগেও আমরা একাধিকবার শুনেছি। প্রেক্ষাপটটা কি তাই আছে? মানে যেটা তিনি দাবি করছেন সেটা কি সম্ভব? এর আগে উনি যেটা বলেছেন, উনি দেশে ফিরতে চান। উনি নির্বাচন হলে ওনার পুত্র সজীবজের জয় বলেছিলেন যে নির্বাচন যদি হয় এবং সুষ্ঠুভাবে যদি নির্বাচন হয় এবং আওয়ামী লীগকে সেখানে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়, আওয়ামী লীগের উপরে যে ব্যান ইউনুস সাহেব চালু করেছিলেন বা লাগু করেছিলেন, তাহলে ফিরবেন, এরকম কিছু কন্ডিশন ছিল। কিন্তু এইবার যে বক্তব্যটা উনি দিয়েছেন, যেটা এনডিটিভিকে ইন্টারভিউতে উনি বলেছেন, সেটা কিন্তু কোনো কন্ডিশন না। আমি দেশে ফিরব, এই বছরই ফিরব। সেখানে নির্বাচন তো হয়েই গেছে, নির্বাচন নতুন করে সুযোগ নেই। এবং আরেকটা জিনিস, ওনাকে ওই ইন্টারভিউ যে করেছে তাকে আমি চিনি খুব ভালো করে, ইনফ্যাক্ট ইন্টারভিউর ব্যবস্থাটাও আমার মাধ্যমে হয়েছে। যাই হোক, তো ওই নেহা চন্দ্র, তাকে সে একটা প্রশ্ন করেছিল যে আপনি যে যাওয়ার কথা বলছেন,
এটা কি কোনো রফার ভিত্তিতে, অর্থাৎ বিএনপির সাথে আওয়ামী লীগের কোনো বোঝাপড়া কি হয়েছে যে ওরা আওয়ামী লীগের ওপর থেকে ব্যান তুলে নেবে, বা আপনার বিরুদ্ধে মামলা যেটা আছে মামলাটা না তুললেও কমসে কম আপনাকে অ্যাপিল করার সুযোগ দেওয়া হবে? এই ধরনের প্রশ্ন যখন করেছে, বলছে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধু শেখ মুজিবুরের, আমি কারোর সাথে রফাটাফা করে যাই না, এটা আমার দেশ, এই জনগণের উপর আমার ভরসা আছে। একটা বিভ্রান্তি হয়েছিল, সেই জন্য আমার সরকার পতন হয়েছিল, কিন্তু আমি নিশ্চিত যে আমি দেশে ফিরলে দেশের মানুষ আমার পক্ষেই থাকবে। আমার দেশের লোকের উপরেও ভরসা আছে আর সংগঠনের উপরেও ভরসা আছে। উনি এই কথাটা বলেছেন, লক্ষ্য করো, যে আওয়ামী লীগ ইজ এ ফোর্স, আওয়ামী লীগ ইজ নট এনি আদার অর্ডিনারি পলিটিক্যাল পার্টি। কথাটা ভুল বলেননি, আওয়ামী লীগ এখন খুবই বেকায়দা আছে, কিন্তু এর মধ্যে তো আওয়ামী লীগ রাস্তায় নামছে, এবং উনি এই কথা বলার পর আরও বেশি জোরসোর করে নামছে। আর আরেকটা ব্যাপার তোমাদের আমি বলি, এই ভারতেও কিছু এই থিঙ্ক ট্যাঙ্ক নতুন গজিয়েছে এরা, না ইন্ডিয়া শুড নট পুট অল ইটস এগস ইন ওয়ান বাস্কেট, ইন্ডিয়ার আওয়ামী লীগ শুধুমাত্র, মানে আওয়ামী লীগ নিয়ে এদের অনেকের মানে সংশয় আছে আমাদের অন্যদের সাথে, তোমরা কি জামাতের সাথে ডিল করতে চাও? ইজ ইট পসিবল? তো আওয়ামী লীগ নিয়ে এই যে রিজার্ভেশন, এইসব এদের অনেকেরই আছে টাছে, যে ভারতের শুধুমাত্র আওয়ামী লীগের ঝুলিতে সব ডিম রাখা উচিত না ইত্যাদি, এই ধরনের কথা বলে। আওয়ামী লীগ বাদ দিয়ে ভারতে ওখানে কে, মানে কার সাথে ভারত কথা বলতে পারে? ভারত কার উপরে আস্থা রাখতে পারে? এই যে তারেককে নিয়ে এত লাফালাফি হলো, মোদিজি তাকে ইনভাইট করলেন, জয়শঙ্কর সেখানে ছুটে গেল তার মার মৃত্যুর পরে, এবং ভারত সব থেকে আগে তাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতে ইনভাইট করলো। উনি ভারতে এসছেন, উনি গেলেন চীনে, এবং এক কোটি ডিল সেখানে হলো। এবং ইউনূস সাহেব আমেরিকাকে কথা সব করতেন, এখন তারেক সাহেব চীনের সাথে ডিল যে করেছেন, সে বলতেই পারে যে আমার দেশের উন্নয়নের স্বার্থে আমি করেছি, চীনের টাকা পয়সা সেটা তো শেখ হাসিনাও চীনের থেকে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স, এইসব ব্যাপার আছে। কিন্তু ভারতে আসার ব্যাপার বা ভারতের সাথে কথাবার্তা বলার এরকম তো কোনো দেখছি না। মাঝে মাঝে শুধু এরা ওই বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা এইসব দিয়ে ওরা খাওয়াচ্ছে। আর ভারতেও আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে ভারতে বাংলাদেশের যে মিশন, তারা খুব সুচারুভাবে একটা এখানে প্রেস ট্রেসের মধ্যে যে না ভারতের সাথে আমাদের ভালো, সবই ঠিক আছে, অমুক তমুক, হ্যাঁ শুভেন্দু অধিকারীকে আম পাঠানো হচ্ছে কয়েকশো কেজি, মানিক শাহ ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠানো হচ্ছে, এই ম্যাঙ্গো ডিপ্লোমেসি, এরপরে ইলিশ ডিপ্লোমেসি হবে, পুজোর আগে টাঙ্গাইল জামদানি শাড়ির ডিপ্লোমেসি হবে, এসব করে মানে আমরা ত্রিপুরা বা পূর্ব বাংলার ভাষায় বলি না, বুঝ দেওয়া, এটা বুঝ দেওয়া হয়েছে যে আছি তোমার সাথে, আছি তোমার বিরুদ্ধে। সালাউদ্দিন সাহেব অনেক দিন স্বরাষ্ট্রমন্ত্রী শিলংয়ে ছিলেন, ভারতের অনেককে উনি চেনেন টেনেন, না আমরা ইন্ডিয়ার সাথে আছি। ইন্ডিয়ার সাথে আছো মানে ইন্ডিয়া যে ক্রিটিক্যাল স্ট্র্যাটেজিক চীনারা আজকে, আমি অন্য সব ছেড়েই দিলাম, মংলা বন্দর নিয়েও আমার কিছু বলার নেই, কেন এটা ইন্ডিয়াকে শেখ হাসিনা দিয়েছিল, ইন্ডিয়ার ব্যবসায়ীরা ওখানে গিয়ে কিছু করেনি। আর ইন্ডিয়ার তো সব ব্যবসায়ী সব ক্রোনি ক্যাপিটালিস্ট, মোদিজি যাকে সেটিং করেগা ফির হাম যাएंगे। চাইনিজরা যেমন নিজেরা দুমদাম ঢুকে ব্যবসা করতে, এই যাই হোক, এর নীলফামারি ইন্ডিয়ার বর্ডারে চিকেন নেকের কাছে 1000 বেডের হসপিটাল সেখানে চীনারা করবে, ওখানে কোন বাংলাদেশের লোক যাবে? ওর থেকে তো বাংলাদেশের লোক কলকাতায় এসে চিকিৎসা করায়। আর কলকাতায় যে এরা আসতে বা ভারতে এসে চিকিৎসা করাতে ইচ্ছুক, এটা তো বোঝা গেল যেদিন ট্যুরিস্ট, আর শুধু মেডিকেল ভিসা, সাধারণ পর্যটক হিসেবে যেদিন প্রথম ট্যুরিস্ট ভিসা খুলেছে 1,40,000 অ্যাপ্লিকেশন পড়েছে। যারা চিৎকার করতো দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তাদের যে দল এনসিপি, সেই দলে এত সদস্য আছে, তো এগুলি বলে লাভ নেই। মানে ভারতের সত্যি কথা বলতে গেলে বাংলাদেশে বন্ধু বললে যদি কোনো দলকে বলতে পারে আওয়ামী লীগ। এখন ভারত অন্য সরকার আছে, তার সাথে ডিল করতে হবে, এবং ডিল করার চেষ্টাও যে ভারত করেনি তা তো না, তারেক রহমানের সাথে একটা ভালো সম্পর্ক করে, হ্যাঁ, কিন্তু তারপরে আমরা যা দেখছি ভারতের সাথে কতটা কি সম্পর্ক এগোবে, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশে যে বড় বড় কথা বলছে এরা,
যে আওয়ামী লীগ ইরেলিভেন্ট হয়ে গেছে, আওয়ামী লীগ কোনো ব্যাপার না। তো আওয়ামী লীগ কোনো ব্যাপার না, তাহলে আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা তোলো, আওয়ামী লীগকে নির্বাচন করতে দাও। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে প্রমাণ করুক যে আওয়ামী লীগ কিছু না, আওয়ামী লীগ 10টা-20টা সিট পাবে। আওয়ামী লীগ আজকের বাজারেও যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় 250-300 সিট, 300 সিটের মধ্যে 250 পাবে না, কিন্তু আওয়ামী লীগ আজকের বাজারে 160-70টা সিট পাবে যদি ঠিকমতো ক্যান্ডিডেট দেয় এবং যদি ফ্রি ইলেকশন হয়। ফ্রি ইলেকশন হয়, হ্যাঁ, ওখানে আর্মি দিয়ে গোলমাল। ওয়াকার সাহেবের তো অবস্থা দেখছই, হ্যাঁ, উনি এই প্রথম বাংলাদেশের আর্মি চিফ, এত একগাল দাড়ি টাড়ি, উনি হজ করে এসছেন। মানে জিয়াউল হক যেটা পাকিস্তান আর্মিকে একটা প্রফেশনাল ব্রিটিশ ওরিয়েন্টেড ব্রিটিশ মানে ফরম্যাট আর্মির থেকে একটা ইসলামিক আর্মি বানিয়েছিল, ওয়াকার সাহেব এই প্রসেসটা বাংলাদেশে শুরু করেছেন। শিখা অনির্বাণ, মুক্তিযুদ্ধে যারা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা শহীদ ছিল তাদের উদ্দেশ্যে শিখা অনির্বাণ বন্ধ করে দিয়েছেন। ওয়াই? উনি এটার মধ্যে অগ্নি পূজা যদি দেখে থাকেন আমি জানি না, মানে এর কিন্তু প্রশ্নটা হচ্ছে নতুন একটা বাংলাদেশের ব্যাটালিয়ান রেজ হয়েছে সব খলিফাদের নামে, কোনো বাংলাদেশের হিরো না, মুক্তিযুদ্ধের হিরোদের নামে এই কোম্পানিগুলির নামকরণ করে নেই, আবু বকর, উসমান, এই সব কোম্পানি না। মানে একটা প্রবল একটা ইসলামিক ধাঁচে বাংলাদেশ আর্মি, এছাড়াও ওরা একটা ইসলামিস্ট মিলিশিয়া গড়ে তোলার চেষ্টা করছে, যার জন্য আর্মড রিজার্ভ 8,800 ছেলের ট্রেনিং এবং এর জন্য টার্কির থেকে অস্ত্র ইত্যাদি। এটা হচ্ছে বাংলাদেশের বাস্তব, যে একদিকে তোমরা গণতন্ত্রের কথা বলছো, আরেকদিকে আওয়ামী লীগের লোক হলেই জেলে ঢোকানো। তুমি যখন ঢুকলে, আমার এক ছোটো বোন বাংলাদেশের খুব বড় মাপের সাংবাদিক সোমা ইসলাম, বলছে আমাকে দাদা পাগল করে ফেলতেছে, আমাকে গালিগালাজ করে। আমি 5 দিনের জন্য ভারতের চিকিৎসায় গেছিলাম, আমি নাকি এইখানে এসে কলকাতায় আওয়ামী লীগের নেতাদের সাথে ষড়যন্ত্র করেছি। আরে বাবা, একটা মহিলা অ্যাঙ্কর, সে এসে এমন কি ষড়যন্ত্র করে দেবে যে সরকার পতন ঘটে যাবে। সে কান্নাকাটি করছিল, রীতিমতো কান্নাকাটি, আমার ছোটো বোনের মতো, যে দাদা আমি কি করুম কত, আমি চিকিৎসা করাইতে গেলাম। তুমি ভালো করেই জানো যে তোমার সাথে কথা বলে আমি ঢাকুরিয়াতে অ্যাপয়েন্টমেন্ট করলাম, ওই আমরিতে, ওইখানে ডাক্তারবাবুদের কাছে গেলে যা হয়, এই টেস্ট করো ওই টেস্ট করো, 3-এর জায়গায় আমার 5 দিন লেগে গেল। আমার সময়টাকে ওই আওয়ামী লীগ বা কারোর সাথে দেখা করার, চিকিৎসায় ডাক্তার করতে করতে শেষ। কিন্তু ওইখানে হয়ে গেছে কেন? জুলাই মাসে ওর চ্যানেল, যেটা চ্যানেল আইতে, ও একটা প্রোগ্রাম করেছিল, নীলোফর মণি বলে এক বিএনপির বর্ষিয়ার নেত্রী, উনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। বিএনপিতে আবার সবাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তো না, কিছু হুজুর টুজুর একটু ফান্ডামেন্টালিস্ট লাইনের লোকও আছে, কিন্তু আছে ওখানে নীলোফর মণি। বা আমার ছোটো বোন ছিলেন, ওকে তো বার করে দিয়েছে আবার পার্টি থেকে, রুমিন ফারানা ব্যারিস্টার। তো যাই হোক, এই আপা ওখানে এইসব বলেছে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছে। এখন অভিযোগ হচ্ছে যে সোমা ইসলাম আওয়ামী লীগের লোকজনের সাথে কথা বলে সে চক্রান্ত করে জুলাই মাসে, এই জুলাইয়ে ওরা বিপ্লব করেছিল 2 বছর আগে, এই জুলাই মাসে ইচ্ছে করে জুলাই বিপ্লবকে খাটো করে দেখানোর জন্য আবার নতুন করে এই মুক্তিযুদ্ধ 71-71 তুলে, এবং এইগুলি নীলোফর মণির বিএনপির বর্ষিয়ার নেত্রী তার মুখ দিয়ে কথা বলেছে, এটা তার অভিযোগ। তো নীলোফর মণি তো ভাই কচি খুকি না, ওর একটা এক্সপিরিয়েন্স জান, তাকে দিয়ে একটা কিছু বলানোর চেষ্টা করলে বলে দিতে পারবে তুমি? পলিটিশিয়ানদের সেভাবে করা যায়, তুমিও সাংবাদিক আমিও সাংবাদিক, আমরাও মাইক ধরে অভ্যস্ত লোকের। যখন ওরা দেখে যে উল্টো মানে একটু অন্যরকম প্রশ্ন পাশ কাটিয়ে চলে যায়, উঠে যায়, তা আমরা দেখেছি। কিন্তু এই ধরনের যে একজন অ্যাঙ্কর একটা ইন্টারভিউ করেছে একজন লিডারকে, সেখানে মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন কেন করেছে, এটা জুলাইকে খাটো করা, তাকে মানে ফেসবুকে ছিঁড়ে খাচ্ছে, মানে পারলে তাকে। এবং এগুলির ভয়টা কোথায় জানো? বাংলাদেশে গত 2 বছর ধরে যেটা হচ্ছে যে তোমাকে আমি টার্গেট করলাম, তো আজকে তোমার নামে আমি দুমদাম ফেসবুক ইনস্টাগ্রামে লেখালেখি করলাম, তারপরেই হঠাৎ দেখবে একদিন একটা মব এসে তোমার বাড়ি ভাঙচুর করে তোমাকে মারধর করে, হ্যাঁ, বা একেবারে টানতে টানতে থানায় নিয়ে গেলো, এর এগেনস্টে কেস দেন মিয়া, নাইলে এরা আমরা এইখানেই পালিশ করে দেবো। পুলিশ ভয়ের চোটে কেস দেবে, জেলে ঢোকাবে। মানে এটা তো একটা প্রতিহিংসার রাষ্ট্রতে পরিণত হয়েছে বাংলাদেশ। ইউনূস এটাকে প্রতিহিংসা বা ভেন্ডেটা রিপাবলিকে পরিণত করেছে, এবং তারেক সাহেব 4 মাস ক্ষমতায় থাকার পরেও এর কোনো হেরফের হয়নি, উন্নতি হয়নি।
এখনও দেখা যাচ্ছে যে দিন দুপুরে স্কুলের ছাত্রীকে যুবদল মানে এই বিএনপির যে যুব সংগঠন এই কক্সবাজারে একটু আগে ভিডিও দেখেছে, তুলে নিয়ে চলে যাচ্ছে। তারপরে বলছে, আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ল অ্যান্ড অর্ডার আগের থেকে অনেক উন্নতি হয়েছে। কোথার থেকে হয়েছে? তো আমরা তো ধরো বাংলাদেশের শুধু যে মান্যগণ্য ব্যক্তি না, অনেক সাধারণ মানুষের সাথে একটা ব্যাপার আছে। এই মানুষদের মধ্যে কিন্তু একটা কথা চালু হয়ে গেছে, মানুষ তো নিজের অভিজ্ঞতার ভিত্তিতে কথা বলে, যে শেখের বেটি ছাড়া এই দেশ চলবে না। আমার এক ভাগ্নি বলি ওদের, আমি ওর মাকে আপু বলতাম, ও খুব গরিব মানুষ। এই আপু, আমি যেখানে কাজ করতাম বিডি নিউজেতে ক্যান্টিন ম্যানেজার ছিলেন, তা আমাকে বাপ বলতে হবে, বাপ তোর ভাগ্নি গো একটু দেখিস। তো এদের একটু লোন টোন করিয়ে দিয়েছিলাম। সে ঘটনা বললো, এই মেয়ে, ওকে ভাগ্নি বলি মিতা, যে মামা আওয়ামী লীগের আমলে ছেলেপেলেরা আসতো, মাসে একবার আসতো, হাপা ব্যবসা তো ভালোই করতেছেন, ও তো 400-500 টাকা চান্দা দিতাম, একটু কফি টফি, ওই কফি ভেন্ডিং মেশিন ফেশিন আছে, ফাস্ট ফুড রেস্টুরেন্ট, খাওয়াই দিতাম, তারা খুশি হয়ে চলে যেত। তাই বললো এখন, এটা তো ওর মুখের কথা, ওরা তো ইউনুস বলে না, ইউনিটসা খেপে গিয়ে যখন বলে ইউনিটসা, এই হারামজাদা আসার পর এই সব লোকজন তারা এসে আমার দোকানটা লুট করছে, 1.5 লাখ টাকার মাল ছিল, লুট করে নিয়ে গেছে। 1.5 লাখ টাকা মামা আমি কই থেকে ম্যানেজ করবো, রাস্তায় বসার উপর। তারপর অনেক কষ্ট করে আমাদেরও কিছু পরিচিত লোকটোক দিয়ে, হ্যাঁ, ওই বাড়ি যেটা আছে এটা বন্ধক রেখে 80,000 টাকার লোনের ব্যবস্থা করেছি, যাতে মাল তুলে এই ঈদ ফিদের আগে, যে গত ঈদ গেল তার আগে যাতে একটু ব্যবসা করতে পারে। এই দিস ইজ দ্য কন্ডিশন অফ বাংলাদেশ। সালাউদ্দিন সাহেব, তারেক সাহেব বলছেন, তারেক সাহেব পিঠে ব্যাগ ফ্যাগ নিয়ে মেয়েকে নিয়ে গিয়ে সিনেমা দেখছেন, নাটক দেখছেন। I don't think he is serious about running the administration properly. চীন ফিনে গেলেন, চুক্তি টুক্তি হলো, সবটাই কি জানো তো, আমি যতটুকু জানি, আমাকে তো বলে ভেতর থেকে লোকজন, যে ওই দেখবেন দাদা এই ডিল হয়েছে, এই সব কমিশন টমিশন অঙ্ক টঙ্ক হয়ে গেছে। আমার এক ছোটো বোন, সে আওয়ামী লীগ করতো, জেল টেল গেছে, বেল টেল হয়েছে কিছুদিন আগে, তার অনেক ঝামেলা করে বললো যে 3টে মামলা 3 লাখ টাকা দিতে হবে। তো ওসি সাহেব বলছে, হ্যাঁ আপা আপনি কি ভাবেন এই টাকা আমার তো 10%, আমি ওসি সাহেব, এসপি সাহেবের 10% আর আইজি সাহেবের 10%, বলে বাকি 70%, 70% মন্ত্রী বাহাদুর। তো বিএনপির টিকিট দিয়ে, নমিনেশন দিয়ে 1 রাউন্ড বাণিজ্য হয়েছে, এখন এই মামলা বাণিজ্য, তারপরে এমনি বাণিজ্য তো আছেই, যে তোমার 50 কোটি টাকা ব্যাংকে লোন করে দেবো, লোন টোন ফেরত দেওয়া লাগবে না, আমারে 5 কোটি টাকা দিয়ে দাও। তো এইসব মানে একটা বাণিজ্যের মধ্যে দেশটা আছে, লোকে টাকা পয়সা করছে, এবং বিএনপি মানে লোকজনের মধ্যে যে কদিন আসি জানি না বানাইলো। জামাত এখানে একটা খুব ইন্টারেস্টিং রোল করছে। জামাতের তো টাকা পয়সার দরকার নেই, জামাতের বিদেশ থেকে প্রচুর টাকা আসে, আরব দেশ থেকে, এখন তুরস্ক থেকে, এবং ওদের নিজের অনেক ব্যবসা ট্যাবসা আছে। সো দে ডোন্ট নিড ওই এখান থেকে টাকা ওখান থেকে টাকা তোলা, এইসব ব্যাপারটা নেই, বুঝতে পারছো? হ্যাঁ, মানে আওয়ামী লীগ বিএনপির অবস্থা হচ্ছে এখানে যেরকম তৃণমূল ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে 1 লাখ টাকা, হ্যাঁ, জামাত হচ্ছে আমাদের এখানে শাসক, এরকম বড় ডিল। প্রশ্নে আসি, কিছুদিন আগে পার্লামেন্টে দাঁড়িয়ে তারেক রহমান তিনি বললেন যে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন হবে এবং সেই সঙ্গে পদ্মা ব্যারেজ, পানির সমস্যা মিটে যাবে, এই এক উন্নততর বাংলাদেশ। আপনি কতটা বাস্তবায়িত হতে দেখছেন? দেখো, যদি যতটুক পানি বা জল সেখানে যাচ্ছে, তিস্তার থেকেই হোক আর গঙ্গা দিয়ে পদ্মার মধ্যেই হোক, এটা যদি বাংলাদেশের জন্য সাফিসিয়েন্ট হয়ে থাকে, এবং ওখানে যদি ওয়াটার মানে ম্যানেজমেন্টটাকে সুচারুভাবে ভালোভাবে ওরা করতে পারে, ভালো কথা। এটাতে যদি মিটে যায় ভালো কথা। তো এটাতেই যদি মিটে যায়, তারপরে আবার যদি ওরা চেল্লাচেল্লি করে ভারত আমাদের পানি দেয় না, দুটো জিনিস তো একসাথে হতে পারে। তাহলে ভারত থেকে আরও বেশি পানি পাওয়ার দরকার বা জল পাওয়ার দরকার। আর সেটা ছাড়া এই ধরনের ডাউনস্ট্রিম প্রকল্প, যেটা এসেনশিয়ালি ওয়াটার স্টোরেজ, ভালো কথা, সেটা সম্ভব, খানিকটা সম্ভব, যে ড্রেজিং করে নাব্যতা বাড়িয়ে বৃষ্টির সময় পানি বেশি সেটাকে স্টোরেজ করার ব্যবস্থা, ইট ইজ পসিবল। এবং এটার মধ্যে ওরা চীনকে আনছে, ভালো কথা। এটা করে যদি ওদের লাভ হয়, আমার কোনো আপত্তি নেই, খুব ভালো কথা। তারপরে তুমি এটাও করবে, আবার বলবে যে না ভারত
এই করছে না ভারত, ওই করছে না, দুটো জিনিস তো একসাথে হতে পারে না। আমার মনে হয় এই জিনিসটা তারেক সাহেব করছেন। আসলে তারেক সাহেব তো সরকার চালাচ্ছে না, সরকার চালাচ্ছে খলিলুর রহমান। উনি আমেরিকান ডিপ স্টেটের লোক। এখন উনি আমেরিকার উপদেশক্রমে চীনের সাথে খেলছেন যাতে ভারতের উপরে চাপটা বাড়ানো যায়। দিস ইজ দ্য গেম। ভালো কথা, সে তার রাজনীতি করছে। এই যে 30 বছরের যে গঙ্গার পানি চুক্তি বন্টন যেটা হয়েছিল, জল বন্টন শেখ হাসিনার আমলে, এটা তো 30 বছর এই ডিসেম্বর মাসে এটা শেষ হয়ে যাবে। এটা নবায়নের একটা ব্যাপার আছে। তো নবায়নের ব্যাপার আছে যেহেতু খানিকটা ভারতের উপর এটা চাপ সৃষ্টি করার ব্যাপার। এবং দেখবে তুমি বাংলাদেশে অনেকেই এগুলি বলা শুরু করেছে যে ভারত যদি আমাদের প্রয়োজনে আমাদের জল না দেয়, পানি না দেয়, তাহলে ভারতেরও কিন্তু ধরা খাইতে হবে। কোথায় ধরা খাইতে হবে? চীনের কাছে। কেন? যে ব্রহ্মপুত্র নদী তো চীন থেকে উৎপত্তি, চীন ওখানে আটকে দেবে। অর্থাৎ ভারত যদি এখানে ব্যারেজ ফ্যারেজ দিয়ে বাঁধ ফাঁধ দিয়ে আমাদের পানি আটকায় এবং আমাদের যতটা প্রয়োজন, জলটা ওদের দরকার, তিস্তাতে বেশি জল দরকার ওদের। এখনও বাংলাদেশ যতই হুমহাম করুক, ওই দুটো গার্মেন্ট ইন্ডাস্ট্রি বেসিক্যালি তো কৃষকের দেশ, তো কৃষির জন্য পানি দরকার। কেন? ওদের সেচ ব্যবস্থা এখনও খুব অত কিছু উন্নত না। আর সেচের জন্য তো মূল নদীতে জল না থাকলে তুমি সেচের জল ক্যানেলের জলটা দেবে কোথার থেকে, তাই না? হ্যাঁ, গরু যদি দুধ না দেয় তুমি মিষ্টিটা বানাবে কোথার থেকে ভাই? তো এখানে যেটা ব্যাপার, এই জল নিয়ে একটা নতুন ডিপ্লোমেসি, এটা বোধ হয় খলিলুর রহমানেরই বুদ্ধি। ওর আমেরিকান মশাই তো সে আমেরিকান বাপরা এটা বলে দিয়েছে তোমরা এটা নিয়ে একটা হইচই করো, ইউজ দ্য চায়না ফ্যাক্টর। এবং এটা সে হইচই এটা শুরু করেছে। এটাকে ওইভাবে দেখতে হবে যে মহাপরিকল্পনা যদি বাস্তবায়িত হয় ভালো কথা, তুমি করো, দেশের মানুষ খুশি হবে। কিন্তু কিছু না করে শুধু হুঙ্কার দিয়ে হাম ইয়ে কর দেঙ্গে ও কর দেঙ্গে ওইসব করে তো লাভ হবে না। এবার আপনার কাছে আর একটা অন্য প্রশ্ন। বাংলাদেশের পার্লামেন্টে কয়েকদিন খুব উত্তাল হলো। আমরা কিছুদিন আগেও দেখলাম নাহিদ ইসলাম, তিনি বলছেন শুভেন্দু অধিকারীকে চুপ করান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চুপ করান, এবং তিনি বলছেন যে যদি বলি তোমরা চুপ করো, আমি যদি বলি যে তোমরা দিল্লি না ঢাকা বলে তো খুব হইচই করলে, হাদিকে নিজেরা মেরেছো, হাদির ভাই নিজে বলছে যে জামাতকে মার্ডার করেছে, তোমরা ওই দোষে ইন্ডিয়ার উপরে একেবারে বলে দিলে যে হাদি কোন বর্ডার দিয়ে পালিয়ে কি হাদির যারা হত্যাকারী তারা ইন্ডিয়াতে ঢুকেছে। এন্টায়ারলি ফলস। হ্যাঁ, আজকে তোমরা ভারতের বিরুদ্ধে এত হই হই করছো, এই যে নাহিদ ইসলাম, হ্যাঁ, দিল্লি না ঢাকা, আমরা ইন্ডিয়াতে আমাদের চিকিৎসা লাগে না, আমরা চীনে গিয়ে চিকিৎসা করব, পাকিস্তানে গিয়ে চিকিৎসা করব। পাকিস্তানের লোক কী পরিমাণ ভিসার লাইন দেয় করাচিতে বা ইসলামাবাদে, इंडिया में वहाँ इलाज कराने के लिए जाएंगे, এটা তো নাইট ফাইদরা জানে, পাকিস্তানে গিয়ে চিকিৎসা করবে। হ্যাঁ, প্রশ্নটা আমার এইটা হচ্ছে যে এইবার যে ভারত ট্যুরিস্ট ভিসা দিচ্ছে, এটা ট্যুরিস্ট, কিন্তু মেডিকেল ভিসা তো আগেও দিচ্ছে। ট্যুরিস্ট ভিসা যেটা দিচ্ছে অনেকদিন বন্ধ ছিল, দীনেশ ত্রিবেদী ওখানে গেছেন, আমাদের পরিচিত মানুষ। প্রথম দিন ভিসা 1,40,000 অ্যাপ্লিকেশন পড়েছে। আমার প্রশ্ন হচ্ছে নাহিদ ইসলামের দল এনসিপি 1,40,000 সদস্য আছে, দেখাতে পারবে? 3টে সিট পেয়েছে, তাও জামাতের সাথে অ্যালায়েন্স করে, জামাতের জোরে। আর ওটা জামাতের বি টিম বেসিক্যালি। জামাত নিজে দেখবে খুব চালাক দল, জামাত হইচই করে না। জামাত দেখবে ইন্ডিয়া নিয়েও অত হইচই কিছু করেনি, এদের দিয়ে বলা। যেটা জামাত চায়, এই নাহিদ সার্জিস এরা হই হই করে বলে। আর এই যে সার্জিস, হ্যাঁ, এত ওই দিল্লি না ঢাকা, তোর বাপকে চিকিৎসা করাতে কোথায় এসেছিল? আসেনি ইন্ডিয়াতে। ওই ইন্ডিয়ার দেওয়া অ্যাম্বুলেন্সে করে বাপকে ঢাকায় হাসপাতালে নেয়নি। তো এগুলি বলে লাভ নেই। দেখো ভাই, মোট কথা হচ্ছে এগুলি রাজনীতির ব্যাপার। আমার আরও একটু স্পেসিফিক আপনার কাছ থেকে জানতে চাইছি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হওয়ার পর থেকে এই গাত্র দাওটা কেন? বিএনপির অনেক সাংসদও বলছেন, শুভেন্দু অধিকারী বলেছেন গাঁজা যেমন গাঁজাকে শায়েস্তা করেছিল ইসরায়েল, সেরকম বাংলাদেশকে শায়েস্তা করা হবে। কেন উনি বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে জবাব দিতে হবে? আমি এটা জানি না, কেন আমি অত ফেসবুক টেসবুক দেখি না। তবে সত্যিকারের যদি ওই গাঁজা ফাজা এইসব বলে থাকে শুভেন্দু অধিকারী, আই ডোন্ট নো, ইট ইজ প্রভোকেটিভ। হ্যাঁ, বাংলাদেশের সাথে আমি একটা জিনিস পরিষ্কার বুঝি, দুই বাংলারই একে অপরকে প্রয়োজন। দেশটা ভাগ ঠিকই হয়েছে, কিন্তু ইটস ওয়ান ইকোনমিক ইউনিট, আসা যাওয়া এটা থাকবেই। আমাদের যেমন বাংলাদেশকে দরকার উত্তর পূর্বাঞ্চল সিকিউর করার জন্য, বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট,
ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশের উপকূল ব্যবহার করে নর্থ ইস্টকে অ্যাক্সেস করার জন্য স্ট্র্যাটেজিক কারণে আমাদের বাংলাদেশকে দরকার, এবং এর জন্যই তো ট্রানজিটের ব্যবস্থা শেখ হাসিনাকে বলে করানো হয়েছিল। বাংলাদেশেরও আমাদের দরকার। বাংলাদেশ আজকে যদি নেপাল থেকে বিদ্যুৎ আনতে হয় বা আমাদের এখান থেকে বিদ্যুৎ যায়, না হলে বাংলাদেশের কারখানা কালকে সব বন্ধ হয়ে যাবে। এই গরমের মধ্যে এমনি ইলেকট্রিসিটির খুব ক্রাইসিস, আমি জানি, কারণ আমার এই ছোটো বোন ভাইরা ফোন টোন করে, আর দাদা বাঁচতেছি না, এমন গরম। এইখানে যেটা ব্যাপার, বোথ নিড ইচ আদার। তাই জন্য এইসব রাজনৈতিক ডায়ালগ, এই দুই পারেই এই কিছু লোক আছে, এখানেও কিছু লোক আছে যে বাংলাদেশকে গালিগালাজ না করে বাংলাদেশে ঘুষপ্যাট এইসব না বলে এদের ভাত হজম হয় না। বাংলাদেশেও কিছু লোক আছে ভারতকে গালিগালাজ করে। এরা দুজনেই রাজনীতির কারণে এইসব জিনিস করে, এটা সাধারণ মানুষের স্বার্থে না। হ্যাঁ, আজকে বাংলাদেশের লোক এই যে দীনেশ ত্রিবেদীকে ওখানে ভিসা দিচ্ছে, এবং এ 1,40,000, সব থেকে বেশি খুশি কারা হচ্ছে? কলকাতার ব্যবসায়ীরা। হ্যাঁ, শুধু বাঙালি তো না, এই যে বড় বাজারের ব্যবসায়ীরা খুশ। আমি জানি, আমি ওখানে পরিচয় নেই বাংলাদেশ কা সব আ জায়গা, তো আচ্ছা ধান্দা হোগা। আমি তো নিজে জানি এটার কারণটা কি। ধরো আমার বাংলাদেশের বোনরা আসে ঈদের আগে বাজার করতে, আমার ওয়াইফকে নিয়ে নিউ মার্কেট, বৌদি চলো নিউ মার্কেট। তো ওই দয়ারাম টেক্সটাইলে যখন ঢোকে, দেখেই তো বুঝতে পারে এইসব ব্যবসায়ীরা, দিদি আপনি বসুন, সিন্দুর টিন্দুর দেখে বুঝতে পারে, দিদি আপনি বসুন, মানে ও ইন্ডিয়ান হিন্দু এখানকার। আপা আপনি আসেন, কেন দিদি তো একটা শাড়ি কিনবে, আপা 30টা শাড়ি কিনবে। তো দে নো উইচ সাইড অফ দ্য ব্রেড ইজ দি বাটার। তো এই যে লোকগুলি, এই যে ব্যবসা বন্ধ হয়েছিল, এটা তো কাম্য না। ওরা এখানে চিকিৎসার জন্য, ওদেরও এটা দরকার। আমার অন্তত জানা পরিচিত খুব ক্লোজ বাংলাদেশের অন্তত 3 জন লোক এখানে কিডনি ট্রান্সপ্লান্ট করেছে, কেন বাংলাদেশে অতটা স্কিল্ড ব্যাপার নেই। এখানে এই প্রতীক দাস বলে নাকি একজন খুব ভালো কিডনি সেন্টার, মানে এরা প্রতীক দাসকে ভগবান মনে করে। যখন ওবায়দুল কাদের, তখন আওয়ামী লীগ ছিল ক্ষমতায়, স্ট্রোক হলো, দেবী শেঠিকে এখান থেকে এয়ারপোর্টে গিয়ে মেশিন দিয়ে ভিসা দিয়ে দেবী শেঠিকে ফ্লাই করিয়ে নিয়েছে। ওয়াই? আর এই যে বাংলাদেশেরই আমি ভিডিওগুলি দেখছিলাম, যে যারা লাইনে দাঁড়িয়েছে, বিশাল লাইন ইন্ডিয়ান ভিসা সেন্টারের বাইরে, তো বলেছে না অনেকেই তো বলে টলে যে চীন টিন, বলে চীন টিন আমরা জানি না, আমরা ইন্ডিয়া চিনি, ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা করাইছে, আমার আব্বা করাইছে, আম্মা করাইছে, আমিও ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা করাবো। আর কই যাইবা? ক্যালকাটা যাবো। ক্যালকাটা তো আমাকে নিজেকে দেশের মতোই, কেন এখানে এসো বাংলা বলতে পারে। আর আজকাল এমন হয়েছে, তুমি যদি ভেলোর টেলোর যাও, ওই সব জায়গায় যাও, যেহেতু প্রচুর বাংলাদেশের মানে মেডিকেল পেশেন্ট ওখানে যায়, ওখানেও লোকজন বাংলা বলতে শুরু করছে। ওখানে বাঙালি খাবারের দোকান গজিয়ে গেছে। হ্যাঁ, মানে ব্যাঙ্গালোরে, ভেলোরে, নানা জায়গায় যেখানে এদের আছে, ট্রাফিক আছে। তো বোথ কান্ট্রিজ নিড ইচ আদার। বাংলা কথা যেটা, ইন্দিরা গান্ধী তো কোনো। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। ইন্দিরা গান্ধী এখানে এই 8 মাস গৃহযুদ্ধ যেটা হলো, বাংলাদেশে মুক্তিযুদ্ধ হলো, সাপোর্ট, তারপরে ইন্ডিয়ান আর্মি, উনি তো একটা উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন। সো ইন্ডিয়া নিডস বাংলাদেশ, বাংলাদেশ অলসো নিডস ইন্ডিয়া। এখানে এই ফালতু রাজনীতি, এই নাইদ ইসলাম টিসলাম, বা আমাদের এখানে যারা 3 বেলা ঘুষপ্যাট, বাংলাদেশ, উই বোথ নিড ইচ আদার। হ্যাঁ, এটা ঠিক, বর্ডার উই শুড বি কেয়ারফুল। কেন যেন বর্ডার উই শুড বি কেয়ারফুল? এটা বাংলাদেশের জন্য না। এই যে এখানে একটা ছোট্ট প্রশ্ন, এই যে পুশিন বিতর্ক, এদিক থেকে বিএসএফ হোল্ডিং সেন্টার থেকে ফেরত পাঠাচ্ছে, বর্ডার গার্ড অফ বাংলাদেশ বলছে আমরা নেব না। কি মুশকিল, বাংলাদেশের নাগরিক আমি গ্রহণ করছি না, এটা কীভাবে দেখছেন? না, এর মধ্যে সব যে বাংলাদেশের নাগরিক তা তো না, অনেককেই ফেরত পাঠানো হয়েছে যারা পড়ে। এই যে সোনালী খাতুনের কেসটা তোমরা জানো,
প্রমাণিত হয়েছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, শি ইজ এন ইন্ডিয়ান ন্যাশনাল, বীরভূমের মেয়ে, তাকে ফেরত আনতে হয়েছে। তার হাজব্যান্ড এখন ওখানে ফেসে আছে, সে ছোট বাচ্চা নিয়ে ফেরত এসছে, এসে আবার এইখানে নতুন করে তার বেবি হয়েছে, তার মানে শি ওয়াজ প্রেগনেন্ট। তো এই জিনিসগুলিও তো হচ্ছে যে কাউকে দেখলো এ তো বাংলাদেশি হ্যাঁ, আরে ভাই যখন দুই বাংলা ভাগ হয়েছে তখনও তো এই ওয়েস্ট বেঙ্গলে কিছু অঞ্চল ছিল যেগুলি মুসলিম প্রধান অঞ্চল ছিল, বাংলা কোথায় আসে? মুর্শিদাবাদ, মালদা। তুমি আজকে গণিকান্ত চৌধুরীর বাড়ির লোককে বাংলাদেশি বলে ফেরত পাঠিয়ে দেবে? আমি তোমাকে একটা স্পেসিফিক ঘটনা বলি, এই দক্ষিণ 24 পরগনায় তালদি, এখানে আমার এক চাচা আছে, আমি ওইদিকে যখন ওই আমফান টাম্পান হয়েছে গিয়ে টিয়ে এই রেজ্জাক মোল্লাদের কিরকম আত্মীয়, নাসির উদ্দিন ওর নাম, নাসির মোল্লা, জমি জমা আছে, মিষ্টির দোকান আছে, ওর মিষ্টির দোকানে সব কিন্তু হিন্দু কারিগর, বলে এই মুসলমানরা মিষ্টি বানাতে পারে না। যাই হোক, এই চাচা আমাকে বলছে বাপু আমরা ঢাকা কোনোদিন চোখে দেখলুম না। কথা শুনলেই তো বোঝে যে সে বাংলাদেশি। বাংলাদেশের কোন জেলার থেকে লোক আসছে এটা দিল্লির এই শর্মাজি ভারমাজিরা বুঝবেন, এটা আমরা বুঝি। ওকে, যে সিলেটের লোক না চট্টগ্রামের লোক না কোন জায়গার লোক। আর যখন খেলুম গেলুম করছে সে তো ঘটি ভাই, সে তো এখানকার, সে তো মোহনবাগানের সাপোর্টার, সে আমার মতো ইস্ট বেঙ্গলের সাপোর্টার না, আমাদের আদিবাড়ি পূর্ববঙ্গে। হ্যাঁ, তো এদেরকেও এখন তুমি তো, সে আমাকে বলছে বাপু আমি কোনোদিন ঢাকা চোখে দেখলুম না। তুমি যখন আমার বাসায় আসো তুমি প্রথমেই তোমার চাচিকে মানে ওর বউকে হুঙ্কার দাও, এই যে ঘটিরা তোমার সব কিছুতে একটু মিষ্টি দেয় না, হ্যাঁ এগুলো তো আমাদের পোষায়, এই চাচি। আমি ওকে গিয়েই ওর বউকে প্রথম বলি চাচি মিষ্টি দেবে না কিন্তু ডালে তরকারিতে, খেতে পারি না। তার মানে যে আমরা এদেশি লোক, আমরা মোহনবাগান জিতলে আমরা লাফালাফি করি, চিংড়ি মাছ বাজার করে আনি। আর আমার বাড়ির 17 জনের মধ্যে 11 জন এসআইআরে ভোটার লিস্টের নাম নেই। এই জিনিসগুলিও তো হয়েছে। এই যে 34 লক্ষ লোক আজকে যাদের নাম, যারা অ্যাপিল করেছে মনে রাখবে 90 লক্ষ লোকের নাম বাদ গেছে, কিন্তু যে 34 লক্ষ অ্যাপিল করেছে মোস্ট অফ দেম অল দ্য কেসেস যতটুকু ডিসপোজ তো খুব আস্তে আস্তে হচ্ছে, কিন্তু ডিসপোজালের রেট তো 99%। জাজ সাহেব যাদের ডাকছে তাদের প্রমাণ করতে, তো যারা অ্যাপিল করেছে আমার নিজের ধারণা তারা মোস্ট অফ দেবার বোনাফাইড ইন্ডিয়ান সিটিজেন, তাদের কাগজপত্র আছে। এই যে বাড়াবাড়িটা তো এমন জায়গায় গেছে, আমার এক খুবই ভক্ত আমার ছোটো ভাইয়ের মতো হিন্দুস্তান টাইমসের ডেপুটি এইটা শিলংয়ের ছেলে সম্রাট চৌধুরী 4 বছর আগে পাসপোর্ট দিয়েছে, এখন পাসপোর্ট অফিস থেকে তার কাছে চোতা গেছে, ইউ সিটিজেনশিপ ইজ ইন ডাউট, প্লিজ কাম অ্যান্ড সাবমিট ইউর পাসপোর্ট ফর রিভেরিফিকেশন। সে দিল্লিতে এখন একটা ইউনিভার্সিটিতে পড়ায়, প্রাইভেট ইউনিভার্সিটি, ছুটে এসে আবার এই 3-4 দিন ধরে আমাকে বলছে তুমি কি কাউকে ডিআইবিতে চেনো টেনো, মানে দিস ইজ হ্যারাসমেন্ট। মানে এগুলি তো বাড়াবাড়ি হচ্ছে, এটা ঘটনা। তো সবাই যাদের পুশব্যাক করা হচ্ছে তাদের মধ্যে অনেকেই বোনাফাইড বাংলাদেশি সিটিজেন। এখন এখানে ভারত সরকারের একটা বক্তব্য সঠিক, যে বাংলাদেশে যখন আমরা নর্মাল প্রসিডিওর মেনে ওদের লিস্ট দেই, সেই ভেরিফিকেশন করতে 3 বছর 4 বছর লাগিয়ে দিচ্ছে, মানে নিতে চাইছে না। এটা যেমন সত্যি, আবার এটাও সত্যি যে যাদের ওখানে হোল্ডিং এরিয়াতে নিয়ে গিয়ে পুশব্যাক করা হচ্ছে হয়তো তারা অনেকেই বাংলাদেশি হতে পারে, আবার অনেকে হয়তো নাও। এই যে তাড়াহুড়োর যে ব্যাপারটা দুপক্ষেই আমরা লক্ষ্য করছি, এটাতেই, এবং দুটোই রাজনীতি ড্রিভেন, পলিটিক্স ড্রিভেন। আচ্ছা, এখানে আরেকটা কথা তোমায় বলি, বিএসএফকে আমি চেক করলাম, বিএসএফ বললো হাম লোক 2300 এরকম একটা 90 না কত, মানে 2400 লোককে ফেরত পাঠিয়েছে। শুভেন্দু অধিকারী জুন মাসের 6 তারিখ বললেন উনি 4800 লোককে ফেরত পাঠিয়েছেন বিজেপির একটা সভায়, আমি পাবলিক ডোমেনে দেখেছি। 22 তারিখ উনি অ্যাসেম্বলিতে বললেন উনি 10,000 লোককে ফেরত পাঠান। প্রথম কথা হচ্ছে ফেরত তো পাঠাচ্ছে বিএসএফ, নট স্টেট পুলিশ। শুভেন্দু অধিকারী ফিগারগুলি দিচ্ছে, বিএসএফ একরকম বলছে, আই এম নট ভেরি ক্লিয়ার। দিল্লিতে জিজ্ঞেস করলে দিল্লি রণধীর জয়সওয়াল এমইএর সে ফিগার বলছে না, সে বলছে আমরা এত লোকের নাম পাঠিয়েছিলাম, বাংলাদেশিরা এইসব নিয়ে মানে আন্ডার প্রসেসে। এখানে আরেকটা কথা আমি তোমায় বলি, যখন রাজনীতির ময়দানে এরা নামে, রাজনৈতিক দলরা, মানে ইধার মে লাখোं के तादाद में বাংলাদেশি হ্যাঁ, দিস ইজ দ্য ন্যারেটিভ। তো কিন্তু এই যে আমরা লিস্ট দিচ্ছি অফিসিয়ালি বাংলাদেশকে 2000, 2300, তো সত্যি কি লাখোं के तादाद में বাংলাদেশি হ্যাঁ আছে এখানে অনেকে, আমরাও জানি সেটা।
আমরাও জানি। হ্যাঁ, আধার কার্ড 2 নম্বরই, হ্যাঁ, কী করে নাফিসা বেগম শেফালি সরকার হয়ে যায় সেগুলিও আমরা জানি। এমনকি আমার প্রশ্ন হচ্ছে যে এগুলি খুঁজে বার করা দরকার, যারা রিয়েলি বাংলাদেশ সিটিজেন দে শুড বি সেন্ট ব্যাক, বাট নট ইন এ হারি, নট টু প্রুভ এ পলিটিক্যাল পয়েন্ট, দে শুড বি সেন্ট ব্যাক। তো এটা ভালো করে খোঁজ টোজ করে, মানে তুমি বাংলাদেশি ফেরত পাঠাতে গিয়ে তুমি বর্ধমানের সোনালী খাতুনকে পাঠিয়ে দেবে বেড়ে বাচ্চা নিয়ে, তাকে ঠেলে বিএসএফ পুশ করে, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। আবার এটাও ঠিক আরেকটা কারণে, এই ব্যাপারে আমি আই উইল সাপোর্ট শুভেন্দু ভেরি স্ট্রংলি, যে এই বিএসএফের এই যে কারাতারের বেড়া ফেরা এগুলি দরকার। এগুলি কেন দরকার? যেন বাংলাদেশে দুটো গরিব মানুষ এখানে আসলো, হি ইজ নট এ সিকিউরিটি থ্রেট ফর আস। হ্যাঁ, যদিও কেউ কেউ বলবে ডেমোগ্রাফিক চেঞ্জ, যাই হোক, এরা আসে, এরা অনেক ক্ষেত্রে সিজনাল লেবার। যাও কেন, আমাদের এখানে অনেক রুরাল এরিয়াতে কাজ টাজ থাকে, এনরেগা ফেনরেগা, বাংলাদেশে নেই। বাংলাদেশে ওই চাষবাস হয়ে গেল, তারপরে কাম নাই মিয়া, কী করো চলো মিয়া ইন্ডিয়াতে যাই, 2-3 মাসের কাম করে টাকা পয়সা। আর ইন্ডিয়াতে জিনিসপত্র অনেক সস্তা। হ্যাঁ, শাড়ির দাম টাম দেখি তো আমি বুঝতে পারি, তো ওখান থেকে গিয়ে টাকা পয়সা করি, তারপর কিছু জিনিসপত্র কিনে এলো ইন্ডিয়াতে, বলুন মানে ব্যাক করে আসে, বলুন যখন আবার ওখানে চাষের সময় হবে। এই জিনিসটা সিজনাল মাইগ্রেশন এটা আছে, এইগুলি হয়। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে ইউনূস সাহেব আসার পর থেকে যেভাবে পাকিস্তানিদের আনাগোনা ব্যাপক বেড়েছে, এবং পাকিস্তানি মানে কি, পাকিস্তানি মানে সব রকমের লোক, বিশেষ করে পাকিস্তান মিলিটারি আইএসআইয়ের লোক, টেরোরিস্ট এলিমেন্ট। আমি স্পেসিফিক নাম বলছি, হাফিজ সাহেব লস্করে তৈয়বার চিফ, তার রাইট হ্যান্ড ম্যান এহতেশাম জাহিদ, আয়লা হাদিদ পাকিস্তানের একজন বড় মা। 2 বার সে বাংলাদেশে এসে এবং সীমান্তবর্তী অঞ্চলগুলি ওয়েস্ট বেঙ্গলের সাথে, চাঁপাই নবাবগঞ্জ থেকে শুরু করে বগুড়া, তার সেই ঘুরে গেছে। সে তো ভাই টাঙ্গাইলের চমচম খেতে বাংলাদেশে আসেনি, বাংলাদেশ কা মিঠাই খানে কে লিয়ে চলে যাও, এটা তো না। নিশ্চয়ই তাদের প্ল্যান আছে। এবং জেনারেল আসিম মুনির, পাকিস্তানের আর্মি চিফ, কিন্তু বলেছিল অপারেশন সিন্দুরের পরটা দিয়ে, নেক্সট টাইম উই হিট ইন্ডিয়া ফ্রম দ্য ইস্ট। ইস্টে পাকিস্তান আমাদেরকে কী করে হিট করবে? মানে বাংলাদেশে ওই জেহাদি ফেয়াদি পাঠিয়ে, ওখানে যেমন পাঠানকোট এয়ারবেস অ্যাটাক করেছিল, এখানে এইসব লোককে ঢুকিয়ে দিয়ে হাসিমারা বাগডোগরা হিট করে দেবে। ওখানে যেমন পাহেলগাঁওয়ে ট্যুরিস্ট স্পট হিট করেছে, এখানে দার্জিলিংয়ে 2টো বোমা ফাটিয়ে দেবে, সুইসাইড বোম্বা। আরও কতগুলি ব্যাপার জানো, খুব মানে বিপজ্জনক। আমাকে বাংলাদেশেরই আমার যারা বন্ধুবান্ধব আছে, ওখানকার গোয়েন্দা বিভাগে যারা একটু এই ধরনের জিনিস পছন্দ করছেন, বলছে দাদা গত কয়েকদিন ধরে পাকিস্তানের হাই কমিশনার খালি এতিমখানায় যেতেছে, মানে অরফেনেজে পাকিস্তানের হাই কমিশনার যাচ্ছে, সেখানে টেকনিক্যাল স্কলারশিপ দিয়ে ছেলেদের পাকিস্তানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। এটা কি সুইসাইড বোম্বার রেজ করার প্ল্যান হচ্ছে? কেন এদের বাবা মা নেই, কিছু নেই, এরা অরফেন, অলরেডি খুব রিলিজিয়াস ইনডক্ট্রিনেশন মগজ ধোলাই হয়েছে, বাকিটা পাকিস্তানে গিয়ে করে যাও, ওয়া যাকে জেহাদ করো। তাই জন্য পাকিস্তানের এই যে অ্যাঙ্গেলটা যখন চলে আসে, তখন কিন্তু বর্ডার সিকিউরিটি নিয়ে আমাদের খুব সিরিয়াসলি ভাবার একটা জায়গা তৈরি হয়। কেন দিস ইজ নট জাস্ট এ হিউম্যান প্রবলেম, ইট ইজ এ হিউম্যান প্রবলেম। যার ওখানে কাজ নেই, সে পেটের তাড়নায় হয়তো এখানে আসছে, সে একটা ব্যাপার, হি ইজ নট এ সিকিউরিটি থ্রেট। সেখানে 3-4 মাস কাজ করে চলো মিয়া, কাম টাম করে টাকা পয়সা করে বেগমের জন্য 3টা ইন্ডিয়ান শাড়ি কিনে দেশে ফেরি। কিন্তু এই যে জনাবরা যখন চলে আসছে, তখন এর একটা নতুন ডাইমেনশন হয়ে যাচ্ছে। এর জন্য এই বর্ডার সিকিউরিটিকে স্ট্রেনথেন করা, মানে এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে ঢুকেছে তাকে তাড়াহুড়ো করে তার সাথে ইন্ডিয়ান লোকও ভুল করে তুমি ফেরত পাঠিয়ে দিচ্ছ, এটা না করে ঢোকাটা বন্ধ করো। বর্ডার ফেন্সিং শুধু না, আর শুধু ফেন্সিং দিয়ে যেন সিকিউরিটি হয় না, বাংলাদেশের ভেতরেও ইন্টেলিজেন্স আমাদের দরকার, ইন্টেলিজেন্স ইনফ্লুয়েন্স এগুলি দরকার। হ্যাঁ, এগুলি যদি থাকে, যেমন ওপারের সীমান্তে যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এই সব পাকিস্তানি লোকটোক ঘুরলে টুরলে আমাদেরকে, আরে দাদা 4-5টা লোক এখানে ঘুরতেছে, এ তো বাঙালি, এটা দেখে পাঞ্জাবি মনে হয়, কী জানি ভেজাল করতে আইছে। আজকে তো ওখানে জামাত সব বর্ডারে সিট জিতেছে, জামাতের ওখানে গিয়েই তো এরা জনাব। তো এইসব ডাইমেনশন আছে, অনেক ডাইমেনশন আছে। এইগুলি সস্তা নির্বাচনী রাজনীতির চোখ দিয়ে দেখলে হবে না, এগুলি ন্যাশনাল সিকিউরিটি এবং লার্জার পিকচার এখানে দেখতে হবে, লার্জার ডিপ্লোম্যাটিক অ্যান্ড সিকিউরিটি পিকচার দেখতে হবে, ওইভাবে দেখতে হবে।
ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম মাননীয় সুবীর ভৌমিকের সঙ্গে এবং তিনি একটা পর্যায়ক্রমিকভাবে বললেন এবং দু দেশেরই একে অপরকে প্রয়োজন এবং যেভাবে আগে ভারত বাংলাদেশের সম্পর্ক অটুট ছিল সেই জায়গাটা যেমন দরকার এবং একই সঙ্গে একেবারে কোন দিকগুলো, তবে এটাও ঠিক জাতীয় নিরাপত্তায় জোর দেওয়ার বিষয়টাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে সুচারু, আর+ নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।